নমস্কার বন্ধুরা, অবশেষে বঞ্চিত পেনশনভোগীদের জন্য বড় সুখবর। কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পেনশনভোগীরা প্রায় 25,000 কোটি টাকার কাছাকাছি পাবেন। কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি খবর প্রকাশিত হয়েছে বা মিডিয়া রিপোর্টে প্রকাশিত হয়েছে যে কেন্দ্র সরকারকে এখন 25,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। কারণ দিল্লি হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে এবং রিসেন্টলি আপনারা জানেন অর্থ বিল 2025 পাস হয়েছে, তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিষয়টি উঠে এসেছে এখন। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব কী এমন নিয়ম বা কী এমন ঘটনা ঘটলো যে 25,000 কোটি টাকা পর্যন্ত দিতে হবে কেন্দ্র সরকারকে। শুধু তাই নয়, গত একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে নতুন যে অর্থ বিল পাস হয়েছে, যেখানে অষ্টম বেতন কমিশন লাগুর বিষয়ে বলা হয়েছিল এবং সেই অষ্টম বেতন কমিশনে একটি নিয়মের কথা বলা হচ্ছিল এবং যেটা লাগু হবে প্রায় 31 থেকে 32 লক্ষ পেনশনভোগীদের জন্য। তো এটা নিয়ে আমরা যখন ভিডিও করেছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে 31 থেকে 32 লক্ষ কেন, প্রায় 60 থেকে 65 লক্ষ কেন্দ্র সরকারি পেনশনার আছে, তো সেক্ষেত্রে বাকি পেনশনদের জন্য নয় কেন। তো সেই বিষয়টি আজকে ব্যাখ্যা করব যে কী কারণে এত বিপুল সংখ্যক পেনশনার এই অষ্টম বেতন কমিশনের যে নতুন নিয়মটি বলা হচ্ছে সেটার আওতায় আসছে না। দেখুন, এখানে একটা স্ক্রিনশট আপনার সঙ্গে শেয়ার করছি ইকোনমিক টাইমসের। সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে খবরটি যে গভর্নমেন্টকে 25,000 কোটি টাকার কাছাকাছি দিতে হবে পেনশনারদের। তো কী কারণে, তার জন্য দেখুন এখানে একটি স্ক্রিনশট আপনার সঙ্গে শেয়ার করেছি, দিল্লি হাইকোর্টের একটি স্ক্রিনশট, যেখানে বলা হয়েছে যে দিল্লি হাইকোর্ট চলমান একটি অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারদের ফোরাম হরিস্পো যাদের একটি সংগঠন, তারা একটি মামলা করেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে এই রায়টি হয়েছে। কিন্তু যে বিষয়টি নিয়ে মামলা করেছিল সেটা কিন্তু এই শুধু আইপিএস নয়, সাধারণ পেনশনারদের জন্যও লাগু হবে বা সাধারণ পেনশনারদের জন্যও কিন্তু প্রযোজ্য হতে পারে। কারণ এই নিয়ে সুপ্রিম কোর্টও একটি রায় দিয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি বলা যায় যে সাধারণ পেনশনভোগীরাও এর সুবিধা পেতে পারেন যদি সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয়। এবং এখানে বলা হয়েছে যে দিল্লি হাইকোর্টের রায় কার্যকর করলে 25,000 কোটি টাকার পেনশনের বিলের মুখোমুখি হতে পারে কেন্দ্র সরকার। এই মামলাগুলি 2008-9 সালের দায়ের করা হয়েছিল এবং কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল ক্যাটের থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিষয়টি প্রসারিত হয়েছিল হাজার হাজার কোটি টাকার পেনশন যে বকেয়া ছিল সেটা নিয়ে। তো মামলার বিবরণ এক ঝলকে একটু দেখে নিই। এই বিষয়টি, এই যে রায়টি হয়েছে যে পরিপ্রেক্ষিতে, সে শুধুমাত্র আইপিএস অফিসাররা এই বিষয়ে কেসটি করেছিল। তাদের যে ফোরাম বা সংগঠন অল ইন্ডিয়া S30 পেনশনার্স অ্যাসোসিয়েশন ফর এবং অন্যান্যরা, এবং বিপক্ষে ছিল কে, ভারত সরকার এবং অন্যান্য দিল্লি হাইকোর্ট। এবং রায় হয়েছে 20 মার্চ 2024। তার বিষয়টি কিন্তু এখন উঠে আসছে। দেখুন এখানে বলা হয়েছে যে কী কারণে এইরকম একটি হলো। কারণ ষষ্ঠ বেতন কমিশন যখন হয়েছিল তখন তদানীন্তন যে সরকার, তারা বলেছিল যে 2006-এর পূর্ববর্তী পেনশনার এবং পরবর্তী পেনশনারদের মধ্যে তারা একটা পার্টিশন তৈরি করছে বা শ্রেণীবিভাগ করছে এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে চলেছে। এবং এর ফলে কি হলো যে অল ইন্ডিয়া S30 পেনশনারদের অ্যাসোসিয়েশনের যে বিষয়টা বলা হচ্ছে যে তারা যে পেনশন পাচ্ছিলেন 2006-এর 1 জানুয়ারি পরিবর্তে তার আগে এবং পরে যে হিসেবে, তো সেখানে দেখা যাচ্ছে পেনশনে বিশাল বড় একটা ফারাক। অর্থাৎ যারা দেখা যাচ্ছে 2006-এর আগে রিটায়ারমেন্ট করেছেন তাদের পেনশন অনেক কম হচ্ছে, যারা 2006-এর বর্ধিত বেতন নিয়ে অবসর নিচ্ছেন 2006-এর পরে, তো তাদের কিন্তু পেনশনটা অনেক বেশি হচ্ছে। যেটা নিয়ে আদালতের বিশ্লেষণ যে এই রকম করলে পেনশনভোগীরা বঞ্চিত হচ্ছে এবং পেনশনারদের মধ্যে একটা সমতা নষ্ট হচ্ছে, যেটা ভারত সরকারের আর্টিকেল 14 যে নিয়ম আছে সেখান থেকে লঙ্ঘন হচ্ছে, যে কি সমতা, সেই সমতা লঙ্ঘন হয়ে যাচ্ছে। এবং 2006-এর পরবর্তী অবসরপ্রাপ্ত পেনশন সংশোধন করে 2006 সালের পরবর্তী যে অবসরপ্রাপ্ত পেনশনারদের সামঞ্জস্য করার কথা বলা হয়েছিল ট্রাইব্যুনালের পক্ষ থেকে, এবং তারপরে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও সেই কথাটাই বলেছে। এবং এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম যে এই বিষয়টি কী কী হয়েছে। তো এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে, আদালত আদেশ দেয় যে 1 জানুয়ারি 2006 থেকে বিবাদী সমিতির সদস্যদের, বিবাদী সমিতি অর্থাৎ যারা আবেদন করেছে তাদের সদস্যদের সংশোধিত পেনশন এবং তার বকেয়া দিতে হবে, এবং সেটা দিতে হবে কত, রায় ঘোষণার 8 সপ্তাহের মধ্যে। তো আপনারা জানেন যে 8 সপ্তাহ অলরেডি পেরিয়ে গেছে, কিন্তু সেটা নিয়ে এখনও কিন্তু সেই অর্থে কোনো সদর্থক ভূমিকা হয়নি। তো রিসেন্টলি ভারত সরকার একটি আইন পাস করেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই খবরটি প্রকাশ্য এসছে। হাইকোর্ট হরিশপুর পক্ষে রায় দেয় এবং সেখানে বলা হয়েছে সংশোধিত পেনশন এবং বকেয়া ভাতার সুবিধা 3 মাসের মধ্যে এবং 1/1/2006-এর কার্যকরভাবে পেনশনভোগীদের প্রদান করতে হবে। এবং সেই হিসাবে দেখতে গেলে প্রত্যেক পেনশনভোগীর
14.5 লক্ষ থেকে 16.5 লক্ষ টাকা, অর্থাৎ 14.5 লক্ষ টাকা কাছাকাছি তাদেরকে দিতে হবে। এবং 300 জনের বেশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা এই সংগঠনের ছিল, সেই হিসাবে দেখতে গেলে প্রায় 25,000 কোটি টাকা তাদেরকে দিতে হবে। সম্প্রতি সংসদে একটি অর্থ বিল পাস হয়েছে, যেখানে কেন্দ্র সরকার পেনশনারদের শ্রেণীবিভাগ করেছে। এবং এই শ্রেণীবিভাগের বিষয়টি এর আগের পে কমিশন, ষষ্ঠ পে কমিশনও করার চেষ্টা করা হয়েছিল, তারও আগে করার চেষ্টা হয়েছিল। তো সেই আইনটি সুপ্রিম কোর্টকে এড়িয়ে পাস করা হয়ে গেছে, যদিও মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এই বিষয়টি কোনোভাবে প্রভাব ফেলবে না পেনশনভোগীদের মধ্যে। কিন্তু এই রায়টি তো শুধুমাত্র আলোচনা করলাম অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারদের জন্য, কিন্তু সাধারণ যারা পেনশনার, সিভিল পেনশনার, তাদের জন্য কী হবে? কারণ তাদের জন্যও কিন্তু সুপ্রিম কোর্ট এই রায়টি দিয়েছিল যে তাদেরও কিন্তু বকেয়া পেনশন টাকা দিতে হবে, বা তাদের মধ্যে কোনো পার্টিশন করা যাবে না, তাদের মধ্যে কোনো শ্রেণীভাগ করা যাবে না, সবাইকে সমান হিসাবে সমান সুযোগ সমান সুবিধা দিতে হবে। তো এই বিষয়টি নিয়ে পেনশনারদের মধ্যেও দাবি উঠেছে, এবং পেনশনাররা কিন্তু বলছে সুপ্রিম কোর্টে যেহেতু রায় দিয়েছে তো সেই বিষয়টি করা যাবে না। কিন্তু রিসেন্টলি যেহেতু অর্থ বিলে এই বিষয়টি ইনক্লুড হয়ে গেছে, তো অষ্টম বেতন কমিশন নিয়ে আশঙ্কায় আছেন পেনশনভোগীরা, কারণ তাদের মধ্যেও যদি এরকম পারিশ্রম কিছু করা হয় সেক্ষেত্রে কী হবে। তো এইটা নিয়ে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে পেনশন যে নিয়মটি, এই যে নতুন যে নিয়মটি পার্টিশন করার বিষয়টি বলা হচ্ছে, অর্থাৎ পেনশনদের শ্রেণীভাগ করা হচ্ছে যে 2026-এর 1 জানুয়ারি আগে এবং পরে পেনশনদের যদি পার্টিশন করা হয়, যদি, তো সেক্ষেত্রে 32 লক্ষের কাছাকাছি পেনশনভোগী এই নিয়মে আসছে, বাকিদের জন্য নয়। কারণ এখানে বলা হচ্ছে পেনশন পোর্টালের হিসাব অনুযায়ী যে 32,96,403 জন শুধুমাত্র নন ডিফেন্স পেনশনার, আর 31,92,265 জন পেনশনার হচ্ছে ডিফেন্সের। তো স্বাভাবিকভাবে এই 32 লক্ষের কাছাকাছি যে পেনশনার, তাদের জন্য কিন্তু এই নিয়মটি নয়, শুধুমাত্র সিভিল পেনশনার যারা, তো তাদের জন্যই এই যে 32,96,000 বা 33 লক্ষ পেনশনারদের জন্য এই যে পার্টিশন নিয়মটি লাগু হতে পারে, বা কেন্দ্র সরকার যেহেতু আশ্বাস দিয়েছে যে এটা আপাতত ওইভাবে লাগু হবে না, বেতনের কোনো অসামঞ্জস্য করা হবে না, পেনশনারদের মধ্যে একটি ক্ল্যারিফিকেশন করার জন্য এই বিষয়টি করা হয়েছে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। তো মোটামুটি কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, এবং আপনাদের যে আগের ভিডিওতে বলেছিলাম যে কী কারণে 32 লক্ষ হচ্ছে, সেই বিষয়টিও ব্যাখ্যা করতে পারলাম। এরপরে দেখে নিই যে ষষ্ঠ বেতন কমিশনের 2006-এর যে পূর্ববর্তী এবং 2006-এর পরবর্তীর মধ্যে দেখুন পার্থক্য কোথায় হচ্ছে। 1 জানুয়ারি 2006 তারিখে কর্মচারীদের 40% গ্রেড পে দেওয়া হয়েছিল, কিন্তু পেনশনভোগীদের মূল বেতনে মাত্র 40% বৃদ্ধি করা। এখানে বেতনে অনেক ফারাক হয়ে গেছিলো পরবর্তী যারা রিটায়ারমেন্ট নিয়েছিলেন। এবং তার পরবর্তীতে 2006 সালের পরে যখন উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি পাওয়ার ফলে যে সমস্ত পেনশনাররা 2006-এর পর রিটায়ারমেন্ট নিয়েছেন তাদের পেনশন কিন্তু অনেকখানি বেশি হয়ে যাচ্ছিলো। স্বাভাবিক 2006-এর আগে যারা রিটায়ারমেন্ট নিয়েছে তাদের পেনশনটা অনেক কম হয়। একইভাবে পঞ্চম বেতন কমিশনের সময় কিন্তু এই বিষয়টি হয়েছিল। 1996 সালের পূর্ববর্তী এবং পরবর্তী যে পেনশনভোগী তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি হয়েছিল। তাদের দেখা যায় যে গ্রেড পে বেড়েছে 50%, কিন্তু মূল পেনশন বেড়েছে 50%। তো স্বাভাবিকভাবে এখানেও কিন্তু অনেকখানি ফারাক হয়ে আসছে, এবং পরবর্তীতে দেখা যায় যে পরবর্তীতে যে সমস্ত পেনশনার আছেন তাদের অনেকখানি বেশি পেনশন হচ্ছে, যারা 1996 সালের আগে রিটায়ারমেন্ট নেয় তাদের পেনশনটা অনেক কম হয়। এই রকম একটি ভয় পাচ্ছেন পেনশনভোগীরা। তো এই বিষয়টি নিয়ে কী হবে, বা যদি দেখা যায় কেন্দ্র সরকার এই বকেয়ার টাকাটি মেনে নেয়, তো সেক্ষেত্রে বাকি যে পেনশনার, এই যে 32 লক্ষের কাছাকাছি পেনশন আছেন তাদের জন্য সুখবর হতে পারে। কারণ কেন্দ্র সরকার তো আর কিছু পেনশনের জন্য এক নিয়ম, অন্য পেনশনের জন্য অন্য নিয়ম করতে পারে না। তো এই বিষয়টি নিয়ে পেনশনারদের যে সংগঠন তারাও কিন্তু কেন্দ্র সরকারের কাছে দরবার করেছে। তো দেখা যাক কী হয়। ধন্যবাদ।